আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ অলরেডি তোমাদের টেস্ট এক্সাম শেষ হয়েছে অ্যান্ড আমি একদম শিওর বলতে পারি যে তোমাদের মধ্যে এখন অনেক বড় একটা পোর্শন আছে যাদের মাথায় একটা প্রশ্ন আসতেছে, ভাই ইয়ার ড্রপ দিব কিনা, ইয়ার ড্রপ হইলে সমস্যা কি। প্রথম একটা জিনিস জানাই দিই, তুমি যদি ইয়ার ড্রপ দাও অ্যান্ড দেন তুমি যদি ঠিক মতো পড়াশোনা করো, তোমাকে কোনো জায়গায় কোনো ঝামেলা করবে না। লাইক তুমি কোনো জায়গায় সেকেন্ড টাইমার কাউন্ট হবা না, ইভেন বুয়েটেও তুমি পরীক্ষা দিতে পারবে, সব ঠিক আছে, তুমি জিপিও উঠাইতে পারবে, কোনো জায়গায় কোনো প্যারা নাই, ইটস অল গুড, কিচ্ছু না। সমস্যাটা কোথায় এটা তোমাকে আমি বলি। ইয়ার ড্রপ তুমি যদি আমাকে এক কথায় জিজ্ঞাসা করো যে ভাই আমি ইয়ার ড্রপ দিব কি না, আমি তোমাকে একদম মোটা দাগে বলবো না। কেন না, এটাতে আমি আমার একটা স্টোরিটা তোমাকে দিব। আমার ইয়ার ড্রপের কোনো স্টোরি নাই, তবে আমি কিন্তু করোনার ব্যাচ এবং আমাকে এইচএসসি তে অটো পাস দিছিল। একটা ছোট্ট ইনসাইট দিই, আমি করোনার ব্যাচ আমি 2020 ব্যাচ। তো যখন সব নরমাল ছিল ওই অনুযায়ী এইচএসসি আমাদের হয়ে যেত এপ্রিলের দিকে। তো আমাদের এইচএসসি হয় নাই। তো এইচএসসি না হওয়ার পরে এপ্রিলে হইলে তারপরে বুয়েটের পরীক্ষা কয়দিন পরে হয়, 3 মাস পরে, মে জুন জুলাই, ধরো অগাস্টের দিকে বুয়েটের এক্সাম হইতো। তাহলে ওই বুয়েটের এক্সাম হইতো অগাস্ট 2020-এ। আমি জাস্ট বুয়েট দিয়ে বলতেছি, তাহলে তুমি বলবে আমি এটা নিয়ে কাজ করবো, এটা নিয়েই আমি আমার পড়ালেখাটা সাজাইছিলাম তখন। এখন তো অনেক দিক দিয়ে কাজ করি, বাট তখনের কথা বলতেছি, অগাস্টের 20 সালে। তো এই হিসাব অনুযায়ী আমরা 20 সালের অগাস্টে বুয়েটের এক্সাম হওয়ার কথা। তুমি জানলে অবাক হবা, আমাদের বুয়েটের এক্সাম হয়েছে হচ্ছে নভেম্বরের 2021 সালে, নট ইভেন 2021 সালে। তার মানে তুমি একটু খেয়াল করলে দেখবা এখানে আমরা প্রায় নর্মালের তুলনায় প্রায় একটা বছরেরও বেশি সময় পাইছি। প্রশ্ন আসতে পারে বা তোমার কাছে মনে হতে পারে যে ভাই এইটা তো খুব ভালো একটা লক্ষণ, আপনি তো অ্যাডমিশনে অনেক বেশি পড়ার টাইম পাইছেন। এখন আমার মতবাদ কি এই ক্ষেত্রে, আমি কতটুকু টাইম পাইছি? দ্য ফ্যাক্টর ইজ, তোমাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার গল্প, বাট বাকিদের ক্ষেত্রেও সেম। তুমি যে কোনো অটো পাসের ভাইকে জিজ্ঞাসা করো, আমি লিটারালি বাসায় বসে কাঁদতাম যে আমার কেন এত দিন বসে থাকা লাগতেছে। দ্যাট ইজ দ্য ফ্যাক্টর। ঘটনা কি আমি তোমাকে বলি, সবচেয়ে বড় সমস্যাটা কি এটা বলি। একটা মানুষ যদি এসএসসি নিয়ে কাজটা করে, লাইক ধরো ক্লাস 9-10 এর কাজটা করে, সেম কাজ সেম জিনিসটা করে, সে এত বড় ধাক্কা খাবে না। এটার মেইন কারণ যেটা, সেটা হচ্ছে এসএসসি সিলেবাস থাকে তোমার লিমিটেড, সিলেবাস লিমিটেড। তার মানে নির্দিষ্ট ফিক্স থাকে, বোর্ড বই দিয়ে দিছে, এর বাইরে এক লাইনও আসবে না। ইভেন ম্যাথের ক্ষেত্রে বইয়ের বাইরে একটা লাইনও আসে না। এরকম ফিজিক্সের ক্ষেত্রেও সেম, বইয়ের প্যাটার্নের বাইরে কিচ্ছু আসে না। কিন্তু তোমার এইচএসসির কথা যদি তুমি বলো, এটার কিন্তু কোনো লিমিটেড বা ফিক্স সিলেবাস নাই। এটা কিন্তু একটা সাগরের মতো, তুমি সারা বছর না, তুমি 10 বছর ধরেও এইচএসসির জিনিসপত্র পড়তে পারবা। তুমি যে অপটিক্স নিয়ে পড়তেছো, তুমি কত ডিটেইলসে যেতে চাও, ইউ কান্ট ইভেন নো কত ডিটেইলিং হইতে পারে। সমস্যাটা এখানেই দাঁড়ায়, সিলেবাসের কোনো শেষ নাই। তোমার মাথায় একটা প্রশ্ন আসতে পারে, তাহলে ভাই আমি যত বেশি পড়বো তত বেটার। লাইক আপনি এখানে 1 বছরের বেশি টাইম পাইছেন এক্সট্রা, আপনাদের পুরো ব্যাচটা, তাহলে কি আপনার জন্য সুবিধা হওয়ার কথা? প্রথম কথা দেখো, অটো পাসের কারণে তো সবাই 1 বছর বেশি পাইছে। তা আমরা যারা মনে করো মোটামুটি পড়ালেখা করছি, আমাদের জন্য কিন্তু কম্পিটিশন অনেক বেশি হায়ার হয়ে গেছিল। এটা খুব বড় একটা প্যারা। বাট এটার সাথে তো তুমি রিলেট করতে পারতেছো না, কারণ মানো না মানো তুমি কিছু ধাক্কা খাইছো। আমি তোমার এই ধাক্কা খাওয়ার ব্যাপারটাকে রেসপেক্ট করে কথাগুলো বলতেছি। দেখো, এই যে 1 বছর প্লাস পাইলাম, এখানে আমার কম্পিটিশন বাড়ছে, তোমার কম্পিটিশন বাড়ার কিছু নাই। তুমি যদি ইয়ার ড্রপ দাও, তুমি জুনিয়রদের সাথে বসতেছো, ওদের থেকে তোমার মাথা বেটার হবে, এটাই স্বাভাবিক। তবে সমস্যাটা হচ্ছে এই যে কম্পিটিশন বাড়াবা দেহ, এখানে আরেকটা সমস্যা ছিল। সমস্যাটা ছিল এরকম যে আমাদের সময় এত ছিল যে আমি কি পড়বো আমি জানি না। মনে করো কিছু স্টুডেন্ট ছিল, কারা চান্স মিস করছে আমি একটু বলি। অনেক স্টুডেন্ট চান্স মিস করছে, যাদের চান্স মিস করার কখনোই কথা না। দেখো, অ্যাডভান্স জিনিসপত্র, এটার একটা লিমিটেশন আছে। তোমার তো সিলেবাস শেষ অলরেডি, এখন অ্যাডভান্স জিনিসের কত টপে যাবা? বুয়েটে একটা থ্রেশহোল্ড আছে। এই অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র তুমি যদি ক্রস করা শুরু করো, দুইটা ঘটনা ঘটবে। হয় তুমি বুয়েটের একদম টপ 5-এ যাবা, অথবা তোমার লিটারালি চান্স মিস হবে। দুইটা ঘটনা, ভেরি ক্রুশাল পার্ট। কিন্তু এটার কারণ আমি তোমাকে বলি, তুমি 24 ব্যাচের যে কোনো ভাইকে জিজ্ঞাসা করবা, বা তোমার যে কোনো সিনিয়র ভাইকে জিজ্ঞাসা করবা যে ভাই অ্যাডমিশন সিজনে সব থেকে বেশি কোন জিনিসটা ম্যাটার করে, সেটা হচ্ছে তোমার স্কিল। ইটস নেভার অ্যাবাউট তুমি কত কিছু জানো। তুমি সারা দিন বসে এটা নিয়ে ঘাটাঘাটি করতে পারো। বুয়েটে আমরা যারা পড়ি, মনে করো আমরা 1000-1200 আছে, ঢাবিতে যারা আছে, মেডিকেলে যারা আছে, কুয়েটে যারা আছে, যারা যারা চান্স পাইছে, ইটস নেভার লাইক আমরা অনেক কিছু জানি। আমি তোমাকে একদম লিখে দিতে পারি, এমন ঘটনা ঘটলে আমি এখানে পুরো অবাক হয়ে যাবো এমন না। যে ধরো জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা ভাইয়া পড়ে, তার নলেজ আমার থেকে অনেক হায়ার হইতে পারে,
মানে সে ভার্সিটিতে সে অনেক পড়ছে এই জন্য না, এমনও হইতে পারে যে তার এইচএসসি লাইফের পড়াশোনা আমার থেকে বেটার ছিল, জাতীয় বিশ্ববিদ্যালয়ে বলতেছি, সাত কলেজ বলতেছি, যে কোনো জায়গায় আমার থেকে অনেক বেটার পোলাপান আছে, সিনিয়র আছে, জুনিয়র আছে, আমার থেকে আরো অনেক ভালো স্টুডেন্ট যারা বুয়েটে তাদের থেকেও বেটার আছে। চান্স মিস করছে কেন? চান্স মিস করার মেইন রিজন এই স্কিলটা তাদের ছিল না। স্কিল মিন্স লিমিটেড টাইমে লিমিটেড উত্তর করতে পারা। এইচএসসির ক্ষেত্রেও সেম কথা। তোমার সময় যত বাড়বে তুমি অ্যাডভান্স জিনিসপত্র বেশি পড়বা। হয়তো মানে তুমি মনে করতে পারো যে ভাই সিলেবাসে শেষ হয় না, আর কেমনি কি ভাই, সিলেবাস শেষ করতে 3 মাসের বেশি লাগে না। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি 2 দিন পরে আবার রুটিনও পাবলিশ করবো 3 মাসে শেষ করবো কেমনে। 3 মাসের বেশি একটা সিলেবাস শেষ করে রিভাইজ দিয়ে এইচএসসি তে একদম 95% 90% নাম্বার রেজ করা পসিবল। আমি নিজে এইচএসসি দিই নাই, বাট আমার জুনিয়র যে কয়টা ব্যাচ এইচএসসি দিচ্ছে তাদের মধ্যে 2টা ব্যাচকে অলরেডি আমি নিজে প্রাইভেট টিউটর করাইছি। এমন ছেলেকে পাইছি, আমার মানে আমার স্টুডেন্ট, আমি ওদেরকে গাধাগরু বললে ওরা মাইন্ড করবে না, এমন গাধাগরুকে পাইছি যাকে আমি এইচএসসি তে খালি একদম মানে 90% এর উপরে উঠাইছি এরকম না, বুয়েটের কেমিক্যাল ডেপ্থ, আইপি ডেপ্থ, ইভেন ট্রিপল ডেপ্থ, ইভেন সিএসি ডেপ্থ, এরকম বেশ কয়েকটা 4-5টা, সবগুলোতে না, এরকম অনেকগুলো ডেপ্থে আমার নিজের প্রাইভেট পড়ানো স্টুডেন্ট আছে যাদেরকে আমি পাইছি একদম বাজে বেসিকে, হয়তো এইচএসসির 2 মাস কি 3 মাস আগে। জাস্ট ওর পড়াশোনাটাকে আমি কম্প্যাক্ট করে দিয়েছিলাম, দ্যাটস ইট, আর কিচ্ছু না। আমার টার্গেট খালি এতটুকু ছিল যে তোমার যতগুলো বই পড়া লাগছে আমি ওর কাছে প্রাইভেট টিউশনে যাইতাম, প্রাইভেট পড়াইতে যাইতাম, আমি জাস্ট ওকে একটা নোট প্রোভাইড করতাম, মানে আমি লেকচার দিতাম এবং ওটা আমি আমার খাতায় লিখতাম, দ্যাটস ইট, এতটুকুই। এখন আমার ক্রেডিট এখানে এতটুকুই যে আমি ওকে গুছাই দিয়েছিলাম, বাট বাকি পড়াটা ওর ছিল। তো ওর ক্রেডিট সবটা, আর আল্লাহ তো না চাইলে এটা হইতোই না। বাট দ্য ফ্যাক্টর ইজ, ও যদি চিন্তা করতো আমি ইয়ার ড্রপ দিব, ঘটনাটা কই ঘটে দেখো, তুমি ইয়ার ড্রপ দিলে তুমি বসতেছো 26-এর সাথে, 26-এর এইচএসসি হবে ধরো অ্যাপ্রক্সিমেটলি, তোমাদের যেহেতু জুনে হবে 26, আমি ধরে নিচ্ছি 1 মাস আগাবে, স্বাভাবিক, মেতে হবে, মানে 1 মাস আগাবে কেন, কারণ আস্তে আস্তে জিনিসটা তুমি খেয়াল করলে দেখবা এপ্রিলের দিকে যাচ্ছে, মানে নর্মাল টাইমের দিকে যাওয়ার ট্রাই করবে, সো অ্যাটলিস্ট 1 মাস আগাবে, 2 মাসও আগাইতে পারে, বাট অ্যাটলিস্ট 1 মাস আগাবে, এটা শিওর থাকো যে মেতে হবে। মেতে না হলে জুনের ফার্স্ট উইক, বাট আমার কাছে মনে হয় না জুনে যাবে, হয় মের সেকেন্ড উইক বা মের লাস্ট উইকে হবে। এইচএসসি 26-এর কথা বলতেছে। তো তুমি এদের সাথে পরীক্ষাটা দিবা। তোমার এখন চলতেছে কত? এখন চলতেছে ফেব্রুয়ারি, আমি ধরে নিচ্ছি তোমার মার্চ চলে, কারণ সবাই ফেব্রুয়ারিতে ভিডিওটা দেখবেও না। তুমি যদি দেখে থাকো ইউ আর লাকি ইনাফ, আগে থেকে ডিসাইড করতে পারবা। তো এই যে মার্চের 25 সাল চলে, তুমি আজকে ভিডিও দেখার পরে কোনো একটা অলৌকিক কারণে তুমি ডিসাইড করলে যে ভাই আমি ইয়ার ড্রপ দিব। এবার আসলে অ্যাকচুয়াল ঘটনায় আসি, তুমি ইয়ার ড্রপ যে দিবা এই ডিসিশনটা তুমি 1 সেকেন্ডে নিতে পারবে না, এটা নিতে তোমার 1 মাস লাগবে। ইউ ডোন্ট ইভেন নো ইউরসেলফ, তোমার 1 মাস লাগবে, আমি লিখে দিলাম। এই যে একটা মাস যাবে, ধরলাম তুমি এপ্রিলে যায় ইয়ার ড্রপ দিলা, একদম অফিসিয়ালি তুমি দরখাস্ত করে অফিসিয়াল প্রসিজার কমপ্লিট করে, এটা কোনো কঠিন কিছু না, কলেজে গেলেই তুমি জানতে পারবে, একদম ইজি প্রসেস, ঠিক আছে। তুমি ইয়ার ড্রপ দিলে, এপ্রিলের থেকে তুমি এখন আর এইচএসসি দিচ্ছ না, তুমি এখন এইচএসসি 26-এর সাথে ক্লাস শুরু করছো। এবার খেয়াল করো, তোমাদের ব্যাচ পরীক্ষা দিতেছে কবে? তোমাদের ব্যাচ পরীক্ষা দিচ্ছে হচ্ছে জুনে, জুন 2025। তুমি বিশ্বাস করবা না, তোমার কষ্ট লাগতে পারে বা তোমার নিজেকে মনে হতে পারে না ভাই আমি এই ঘটনাটা ঘটাবো না, বাট সত্য কথা হচ্ছে এই যে এপ্রিল বা ধরে নাও মার্চ থেকে, যে তুমি কালকে ইয়ার ড্রপ দিবে ধরে নাও, এই যে মার্চ থেকে জুন মোটামুটি 3 থেকে 4টা মাস আছে, এই টাইমে তোমার কোনো পড়া হবে না, মানে আমি কেমনে এটা এক্সপ্লেন করবো আমি জানি না, তুমি নিজে করে দেখলে তো গেল, লাইভ গেল, বাট আমি জানি, আই নো দ্য স্টোরি। এখন আমার ইনাফ একটা টাইম হয়ে গেছে, এর থেকে আসি বা অনলাইন টিউশন করাইছে, অনেক হয়েছে, আমি 20 ব্যাচ, বুঝতেই পারতেছো, আমার জুনিয়র প্রায় আরো 4টা ব্যাচ, মানে 3টা ব্যাচ তো বুয়েটে ঢুকে গেছে, আরেকটা ঢুকতেছে, আর ওর রানিং 3টা ব্যাচ আছে, 7টা ব্যাচকে নিয়ে কিন্তু আমি দেখতেছি, 27 সাল যদি কাউন্ট করে, ওর স্কুল সেগমেন্টে আছে, বাট তারাও আমাকে চিনে। তো মোটামুটি এতগুলো ইয়া থেকে আমি তোমাকে বলতে পারি, ওরা যতদিন না এইচএসসি তে বসবে, তোমার কোনো না কোনো বন্ধু তো এইচএসসি তে বসবে, তাই না? সবাই তো আর ইয়ার ড্রপ দিবে না তোমার সাথে। এরা যতদিন না এইচএসসি তে বসবে, যতদিন না এইচএসসি পরীক্ষা হবে, ততদিন তোমার কোনো পড়া হবে না। এবার আসলে এইচএসসি এক্সাম শুরু হইলো, এখন এইচএসসি এক্সাম যখন শুরু হবে, একটা ঘটনা তোমাকে আমি একটু মনে করাই দেই। পরীক্ষার হলের বাইরে থেকে সব প্রশ্ন কি মনে হয় বলতো? প্রশ্ন মনে হয় হইতেছে সোজা, যেমন বুয়েটের প্রশ্ন তুমি পরীক্ষার হলে যায় দেখবে সলভ করতে পারতেছে না, বাইরে থেকে দেখলে মনে হবে আমি তো টপ করব। এটা কিন্তু ঘটে, প্রশ্ন বাইরের থেকে দেখলে সহজ মনে হয়। এখন এই ছেলেরা যে জুনের 26-27 তারিখ থেকে পরীক্ষা দেওয়া শুরু করলো, পরীক্ষা চলবে হইতেছে পুরো জুলাই অগাস্ট পর্যন্ত। তুমি এই অগাস্ট পর্যন্ত টাইম খালি আফসোস করবা যে ভাই প্রশ্ন সোজা ছিল, আমি তো বসলাম না। প্রথম কথা হচ্ছে প্রশ্ন খুব বেশি সোজা হয়েছে এমনটা না, তুমি পরীক্ষার বাইরে দেখে তোমার কাছে এটা সোজা মনে হয়েছে, এটা হচ্ছে প্রথম লাইন।
কিন্তু তুমি এটা মনে করবা, তুমি না চাইলেও তোমার মনে হবে, তো তোমার মোটামুটি অগাস্ট পর্যন্ত টাইম ডেড, এগেইন পড়া হবে না, এবার যাবে ডিপ্রেশনে। এবার এই যে গেল এইচএসসি রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত তুমি ওই যে টাইমটা, মানে এইচএসসি রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত ধরো তুমি মাসখানেক পাবা, এই মাসখানেক তুমি হালকা পাতলা পড়তে পারবা। তাহলে আমি কাউন্ট করি, আমার পড়া হয়েছে 1 মাস। 1 মাস পড়ার পর যেদিন এইচএসসি রেজাল্ট দিবে, তোমার যে বন্ধুরা জিপিএ 5 পাইলো, এবার এদের কাছ থেকে আরেকটা সোর্স অফ ডিপ্রেশন তুমি পাবা। টাইম চলে যাবে 2 মাস 3 মাস। কেন যাবে? কারণ যারা জিপিএ 5 পাইছে, ভালো লেভেলের নাম্বার পাইছে, তারা বুয়েট মেডিকেল ঢাবিতে এলিজিবল বসতেছে। তুমি তো দিলা না, বসলা না, তোমার কাছে মনে হচ্ছে শালা ওর সাথে সেদিন চা খাইলাম, এই বেটা এখন বুয়েটে বসেছে, আমি একবার জুনিয়র, আদৌ কি হবে? এই যে বুয়েটের ইয়া পর্যন্ত তুমি কিন্তু বসে থাকবা। তুমি পড়া আবার কবে শুরু করবে আমি বলে দিচ্ছি। মোটামুটি বুয়েট চুয়েটের এক্সাম গুলো যখন শেষ হয়ে যাবে, মানে মেইন এক্সাম যখন শেষ, এইবার যেগুলো বাকি পড়ে থাকে, মানে মনে করো যে এক্সাম গুলা খুব ভালো এক্সাম, তবে তোমার ফার্স্ট ইয়ারে বা অ্যাটলিস্ট তোমার এখন ওটার মেইন টার্গেট না, এই সেকেন্ডারি টার্গেট গুলো যখন বাকি থাকবে, তখন তোমার ফ্রেন্ড গুলো একদিন চায়ের আড্ডায় এসে বলবে যে মামা কিচ্ছু হয় না, এখন এই জিএসটি তে বসবো, কিচ্ছু হয় না মামা, এখন এই ভার্সিটিতে বসবো, ঢাকার বাইরে চলে যাব, এরকম ঘটনাগুলো ঘটবে। ওই টাইমে তুমি আরো 2 থেকে 3 মাসের একটা উইন্ডো পাবা। তো টোটাল তোমার পড়া হবে 3 মাস শেষ। এবার ওরা যেদিন বুয়েটের রেজাল্ট দিবে, মেডিকেলের রেজাল্ট দিবে, চুয়েট কুয়েট ঢাবি জাবি জবি রাবি রেজাল্ট গুলো যখন দিবে, এবার নেক্সট 4 থেকে 5টা মাস তোমার লাইফ থেকে চলে যাবে, মানে ব্রেকআপের থেকেও বেশি পেইনফুল টাইম যাবে তোমার এইটা। তো তোমার মোটামুটি এই যে মেয়েতে পরীক্ষা না, তোমার ফলক নড়বে যায় ধরো এপ্রিলে বা মার্চে, তাহলে ওইখানে আর 1-2 মাস পাবা, 1 মাস টোটালে আসতেছে তোমার 4 মাস। তোমার কাছে ইয়ার ড্রপ দেখলে মনে হতে পারে যে ভাই আমি লিটারালি এখানে বছর খানেকের বেশি টাইম পাবো, বাট দ্য ফ্যাক্টর ইজ কখনো বছর খানেকের বেশি টাইম পাবা না। তুমি একটা হিউম্যান বিং, তুমি কোনো ঘড়ি না, তুমি কোনো রোবট না, তোমার কাছ থেকে সময় যাবে। আরো একটা থিওরি দেই, তুমি এটা শুনলে পাগল হয়ে যাবা। 2টা ঈদ আসতেছে, 2 ঈদস, এই 2টা ঈদ তোমার লাইফের জঘন্যতম ঈদ হবে। না পারবা পড়তে, না পারবা সেলিব্রেট করতে, না পারবা ডিপ্রেশনে থাকতে, মানে তুমি একটা কাইন্ড অফ মিক্সড এনভায়রনমেন্টে পড়বা, এবং দেখবা ওই ডিপ্রেশনের কারণে তুমি ঠিকই ঈদের জন্য বাড়ি চলে গেছো বা কোথাও চলে গেছো, কোথাও ঘুরতেছো। আরো 1-2 মাস শেষ। 4 মাস আমি খুব জোর করে মিলাইছি, বিশ্বাস করে 4টা মাস আমার মিলাইতে খুব জোর করছি আমি। তুমি 4 মাসও পড়ার টাইম পাবা না। এইবার আসো দ্য আদার সাইড অফ দ্য স্টোরি। তুমি যদি আজকে থেকে পড়া শুরু করো, মার্চ চলে, মার্চ এটা হয়েছে, কাউন্ট করো, মার্চ এপ্রিল মে এবং জুনের 26 তারিখ, ওয়ার্স্ট কেস সিনারিওতে তুমি জুনের 15 দিন ধরতে পারো, তো জুনের কিছু একটা টাইম পেলে, তাহলে তুমি কিন্তু এখানেও 3 মান্থসের উপরে পাইতেছো, অ্যাটলিস্ট 3 মাস পাইতেছো, বা 3 মাসের একটু বেশিও তুমি চিন্তা করতে পারো। এখন যা পাইতেছো তখন তাই পাবা, বাট এখন তুমি একটা কাইন্ড অফ হাংরি লায়ন, হাংরি টাইগার, হাংরি ওলফের মতো থাকবা, বাট তখন তুমি একটা মরা ছাগলের মতো থাকবা। এটা হচ্ছে সত্য কথা ভাই। তাহলে এয়ার ড্রপ কনসেপ্টটা দিচ্ছে কেন? এয়ার ড্রপ কাদের জন্য? দেখো, কারো যদি খুব মেজর একটা অ্যাক্সিডেন্ট ঘটে, যেমন মনে করো পরীক্ষার কিছুদিন আগে, আল্লাহ না করুক, বা এখন ধরো হুট করে বাবা মারা গেছে, হুট করে মা মারা গেছে, হুট করে খুব ক্লোজ কেউ মারা গেছে, যেই অ্যাক্সিডেন্টের ধাক্কাটার কারণে তোমার 2 মাস চলে গেছে, এই ধরনের অ্যাক্সিডেন্ট, অথবা তুমি নিজে কোনো মানে ফিজিক্যাল অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছো, লাইক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, বা তুমি লিটারালি 6 মাস থেকে 7 মাস সিভিয়ারলি অসুস্থ ছিলা, মানে ইটস নট লাইক ভাই জ্বর ছিল, ভাই মাথা ব্যথা ছিল, ভাই গ্যাসের প্রবলেম ছিল, ইটস নট লাইক দ্যাট। আমি কিন্তু পোলাপান চিনি, অনেক কিছু চিনি, অনেক ধরনের অসুস্থতা আসতে পারে অনেকের। আমি একবার একটা গল্প শুনছিলাম, এইচএসসির কয়েক মাস আগে, ওইতেছে অটোতে চলতেছিল, অটো চিনো না, সামনে বসে 2 জন, পিছে 3 জন বসে, অটো যে তোমার ব্যাটারি রিক্সাগুলো একটু বড় সাইজের যেগুলো থাকে, তো ওখানে বসে যাচ্ছিল, পা বাইরে ছিল, ওই আরেকটা অটো এসে লাগাই দিয়েছে, পাটা ঘুরে গেছে, অ্যাক্সিডেন্ট। এই ধরনের সিনারিও বা এই ধরনের কেসে আমি সাজেস্ট করি ভাই ইয়ার ড্রপ দাও, অনলি ইন দ্যাট কেস যে কাউকে হারাইছি, লাইফে মেজর কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে হুইচ ইজ রিয়েলি ভায়াবল, এই কেসে। এখন তোমার কেস যদি হয় ভাই ব্রেকআপ হয়েছে, ভাই পড়া হয় নাই, বা ভাই কোন একটা কোচিং এ ছিলাম, মানে আমরা খারাপ মানুষ ভাই, আমরা হইতেছে গিয়ে কি সব দোষ আরেকজনের উপরে দিয়ে দেয়। কোন একটা কোচিং বা কোর্সে ছিলাম, কাজের হয় নাই, হইতেই পারে কাজে হয় নাই, বাট তোমার দোষ তো বেশি, তাই না? তো এইগুলো মানে কোর্স কাজে আসে নাই, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে তোমার কলেজের ক্লাস করো নাই, এরকমও ঘটতে পারে, কলেজের ক্লাসে ফাঁকি দিয়ে বেড়াইছো, ক্লাস করো নাই, বা ধরো ফিনান্সিয়াল ক্রাইসিস ছিল। তো তোমাকে এখন এই জিনিসগুলো ঠান্ডা মাথায় বুঝতে হবে যে আমার কি এই জিনিসগুলো আবার রিপিট হওয়ার চান্সেস কিনা। প্রথমে বলি ব্রেকআপ ভাই রিপিট হবে,
আমি তোমার গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমার কাছে যদি মনে হয় যে একটা মানুষের ব্রেকআপ হয়ে গেছে ধরো, তারপরে সে 7 বছর একেবারে কবির সিং, কোনো রিলেশনশিপ নাই, এই ঘটনা বাংলাদেশে ঘটে না। তোমার থেকে অ্যাটলিস্ট জীবন আমার বেশি দেখা আছে, আর এমনিতে আমি ম্যারিড মানুষ, আমি অনেক কিছু জানি, ঠিক আছে? একটা ছেলে বা একটা মেয়ে ব্রেকআপ যার হয়, তোমার কাছে মনে হতে পারে লাইফ থেকে 5 বছর নাই হয়ে যাবে, খুবই মেজর, মানে খুবই মাইনর একটা কেসে এই ঘটনাটা ঘটে। খুব মানে পাক্কা ভালোবাসা ছিল, বিয়ে শাদী করে ফেলাবে, সম্পর্কটা হারাম থেকে হালাল হয়ে যাবে, ওই এক্সটেন্ট পর্যন্ত গেছে, দেন ব্রেকআপ হয়ে গেছে, সে একটা বড় উইন্ডো পায়, বড় একটা টাইম পায়। বাট এমনি ভাই এখন দেখো সমস্যা আছে, যে মানে লিটারালি 1 সপ্তাহ রিলেশনশিপ প্রিয় মানুষ মানে অথেন্টিক করতে আসে, তারা এটাকে অথেন্টিক বলে, বাট এটা অথেন্টিক না। একটা রিলেশনশিপ তখনই অথেন্টিক হয় হালাল বা হারাম বোধ কেসে, মানে টিকবে কিনা বলতেছি। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে বছর খানেকের টাইম স্প্যান হয়েছে। বিবাহিত থাকলে তো আলহামদুলিল্লাহ, বাট হারাম কাজে যদি করো, মানে এটা আমি কেন বলতেছি, আমার এটা পছন্দ না, বাট বলতেছি এই কারণে, কারণ পোলাপান ম্যাক্সিমাম হারাম রিলেশনশিপটাই করে, সমাজ ওইটাই বলে। তো তুমি যদি ওইটাও করে থাকো, এখন আমার দায়িত্ব তো বড় ভাই হিসেবে গাইড করা, আমি তো তোমাকে বলতেছি বাইরে হয়ে আসতে, বাট সবাই তো পারবা না। তো তারপরেও যারা এই কাজটা করতেছো, আগে তওবা করো, বাইরে হওয়ার চেষ্টা করো। বাট তারপরেও যারা এটাকে ভ্যালিডেট করতে আসো, বিশ্বাস করো 1 বছরের আগে যে মানুষ বলে যে এ আমার লাইফের পার্টনার হয়ে যাবে, আমি প্রিটি মাচ শিওর, মানে বিয়ে করার পরের কথা বলতেছি, আগের কথা বলতেছি, ভাই তোমার মেন্টালিটিতে প্রবলেম আছে, তুমি লাইফই দেখো নাই। মানে আমি আমার লাইফে এমন বন্ধু বান্ধবকে চিনি লিটারালি 5 বছরের রিলেশনশিপ ব্রেক হয়েছে, 5 বছর। এবং তোমার কাছে মনে হতে পারে খুব সিভিয়ার কেস, না ভাই কিচ্ছু না, জাস্ট একজন আরেকজনের চিট করছে, দ্যাটস ইট। এত সহজ লাইফ। তো যার এই কারণে দেখা যায় যার একবার ব্রেকআপ হয়, তখন সে ওই পার্সনটার মেমোরিতে অ্যাকচুয়ালি ভোগে না, ওর কাছে মনে হয় ও মেমোরিতে ভোগে। বাট দ্য ফ্যাক্টর ইজ, এটা আমার অনেক ডিপ অ্যানালাইসিস আছে, আমি জানি না কেন আমার কোনো বন্ধু বান্ধবের ব্রেকআপ হইলে আগে আমার কলটা দেয়, আই ডোন্ট নো কেন, বাট করে, জানি না, হয়তো ম্যারিড তাই করে, অনেক কিছু এক্সপেরিয়েন্সড হয়তো, মেবি, আমি জানি না, বাট করে। তো ব্রেকআপ হয়ে গেলে ও জাস্ট ফেস করে হচ্ছে লোনলিনেস। লোনলিনেস কাটানোর জন্য আরো পরপর ধুপধাপ করে রিলেশনশিপ করে, মানে তুমি বিশ্বাস করতে পারবে না, আমি নিজে দেখছি। তো তমুকের ব্রেকআপ হইলো, 5 মাস পরে খোঁজ নিবা ওর আরো 5টা ব্রেকআপ অলরেডি হয়ে গেছে, এবার উনি হচ্ছে গিয়ে গ্যাংস্টার, ঠিক আছে, মানে সো কল্ড শিট। সো এইটা হচ্ছে ব্যাপার, তোমার যদি ব্রেকআপের ইয়া হয়ে থাকে ভাই, এন্ড রিলেশনশিপ যদি 3-4 বছরের কম হয়, ভাই শিওর থাকো তোমার লাইফে আবার আসবে, আবার ব্রেকআপ আসবে। সো এই প্রবলেমটা এক্সিস্ট করবে। শুধুমাত্র এইটার কারণে যাদের টাইম নষ্ট হয়েছে, বা রিলেশনশিপের জন্য যাদের টাইম নষ্ট হয়েছে, এই সেম আকামটা তুমি আবার ঘটাবা। কখন ঘটাবা না? যখন তুমি চিন্তা করবে আমি এদের সাথে এই চিঠি দিব, 3 মাসে যেমনি কামব্যাক করবো, তখন তুমি আকামটা ঘটাবা না। আমি একদম তোমাকে লিখে দিতে পারি, আজ থেকে 1 বছর পরে ভিডিও দেখবা, সামনে আসবে, খারাপ লাগবে। সেকেন্ড থিং, ভাই পড়া হয় নাই, ভাই এটা তো চিরন্তন সত্য। তুমি যদি হাতে আবার 1.5 বছর টাইম না, আমি তো দেখাইলাম যে 1.5 বছরের মধ্যে তুমি পড়তেই পারবা, নর্মাল মানুষই পড়তে পারবে 3 মাস। আর তুমি কোন সাধু, মানে কোন সোনার চাঁদ যে তুমি 3 মাসের জায়গায় 1.5 বছর পড়ে ফেলাবা? পড়া হবে না। আবার পড়া কোন কেসে হইতে পারে, যদি তুমি আজকের থেকে চিন্তা করো আমার জুনে এক্সাম, আমি যেমনি কামব্যাক করবো, ওই কেসে পড়া হবে। এই প্রবলেমও যদি হয় ভাই, এয়ার ড্রপ দিয়েন না। এবার আসেন কোচিং অথবা কোনো কোর্স কাজে আসা নাই, ভাই দিয়েন না, এয়ার ড্রপ দিয়েন না। এই ঘটনাগুলো আপনি আবার ঘটাবেন, দুঃখ করে বলতেছি। আপনি আমার ছোট ভাই হলে মাইরা বলতাম, যদি আপনি আমার অধিকারটা দিতেন। ছোট ভাই হলে অধিকার পাইতাম অবশ্যই, নিজের ছোট ভাই নাই, বোন আছে অনেক ছোট, বাট আমি মাইক দিয়ে বলতাম যে ভাই এই ঘটনা তুমি আবার ঘটাবা, এটার কোনো ভরসা নেই, আবার সেম ঘটনা ঘটবে। কাজ তুমি না চাইতেও তোমার মুখের উপরে প্রোডাক্ট চলে আসবে, তুমি খাবা, ঠিক আছে? তারপর হচ্ছে কলেজের ক্লাস করো নাই, কলেজের ক্লাস তুমি এমনিও সামনে করবা না, কারণ জুনিয়র তো ভাই, তোমার তো আবার খুব হাই স্টিম না, ইগো না, তুমি ক্লাস করবা না, জুনিয়রদের সাথে তুমি ক্লাসে যাবা না, আমি লিখে দিতে পারি। কেউ করে না, ইয়ার ড্রপ দিয়ে কোনো পোলায় ক্লাসে যায় না, ওই 1-2 দিন যায়, গালিগালাজ খায়, পোলাপাইন মজা করে, টিটকারি না করলে ওর কাছে খারাপ লাগে, তিনি ব্যাক চলে আসে। লাস্ট হচ্ছে ফিনান্সিয়াল ক্রাইসিস। দুঃখ করে বলতেছি, ফিনান্সিয়াল ক্রাইসিস 1 বছরে এমন ঘটনা ঘটবে না যে তোমার অনেক টাকা পয়সা চলে আসবে এন্ড এভরিথিং উইল গেট সর্টেড। তুমি স্টুডেন্ট, আর আঙ্কেল বা আন্টির ইনকাম লিমিটেড। যদি কেউ ব্যবসা বাণিজ্য করে, এমন অনেকের হয় যে শিপমেন্ট আটকে আছে বা কোন একটা লস হয়েছে, এইসব কেসে ফিনান্সিয়াল রিকভারি হইলে, ইফ ফিনান্সিয়াল রিকভারি ইজ দ্য অনলি অপশন, বা এটার কারণেই খারাপ হয়েছে, এই ক্ষেত্রে তুমি একটা শর্ট দিতে পারো। বাট তুমি মনে করো আমার বাপ মা যেমন ফিক্সড লিমিটেড ইনকাম, চাকরি করছে, চাকরিজীবী, ভালো চাকরি করলেও ফিক্সড, খারাপ চাকরি করলেও ফিক্সড, এই ধরনের যারা ইনকাম বেস আছে তোমাদের লাইফে, মানে তুমি ছাড়া হুট করে কোনো বড় মিরাকেল ঘটার চান্স একদম 0.00001%। যদি এটা কেস হয়, ইয়ারড্রপ দিও না। ইয়ারড্রপ দিবা অনলি ইন আ কেস যে তোমার ভাই কোন একটা মেজর অ্যাক্সিডেন্ট হয়েছে। এবার আসো ভাই, ঠিক আছে আমি বুঝলাম, আমি ইয়ারড্রপ দিব না। কেন দিব না বুঝতে পারছি, কারণ এখন পড়লেও তুমি 3 মাস পড়বা, বাট তুমি একটা লিটারালি পাগল, মেসড আপ, হাংরি একটা লায়নের মতো থাকবা।
আর তুমি যদি এয়ার ড্রপ দাও, তুমি ওয়েলেও 3 মাস পড়বা, কিন্তু 3 মাস পড়বা মইরা মইরা, মানে মরার মতো পড়বা, তোমার কোনো সেন্স থাকবে না, মরা মনে হবে নিজেরে, তো পড়ালেখা হবে না। ঠিক আছে, তুমি খেয়াল করলে দেখবা এসএসসি লাইফ একটু মিলাইতো। চলো ক্লাস 9-10 লাস্ট শেষ করি। ক্লাস 9-10 তোমার এরকম ঘটনা ঘটার কথা যে পুরা ক্লাস 9, তারপরে তুমি নিউ 10-এ উঠলা, কিছুই পড়ো নাই, মানে এখানে প্রায় 2 বছর আছে, এই 2 বছর তুমি আহামরি কিছুই পড়ো নাই। কিন্তু ওল্ড 10-এ যখন উঠলা, তখন ধূপ ধাপ করে এমন একটা রিকভারি হইলো যে তুমি 2 থেকে 3 মাসে শেষ করলা। তোমার কাছে মনে হতে পারে ভাই সিলেবাস তো ছোট ছিল। ভাই 9-10-এর সিলেবাসও ছোট না, ইন্টারের সিলেবাসও বড় না। ঘটনা হচ্ছে 9-10-এ তোমার মাথাও ছোট, ব্রেইনও ছোট, ক্যাপাবিলিটিও ছোট, সিলেবাস ওই অনুযায়ী। এখন তোমার মাথা ব্রেইন সবারই বড় হয়েছে, সিলেবাসের সাইজ অনুযায়ী আসছে। জিনিসটা একটা রেশিও মেইনটেইন করে আসে। ঠিক আছে, যেমন আমরা এখন ভার্সিটিতে উঠছি বিশাল সিলেবাস, পেন লাগে, হ্যাঁ পেনফুল লাগে, কিন্তু ওই রকম লাগে না যে মরে যাবে, কারণ আমার মাথাও বড় হয়েছে। এখন খালি তোমার মানে ওই সিলেবাস না, নিজের কাজ কর্ম, লাইফ টাইফ, ফ্যামিলি লাইফ সব কাটায়ও পড়ালেখা করতে পারি। সো পিপল গেট বিগার। তো সিলেবাস এটা একটা ফ্যাক্টরি না, সেম কথা ভাই। তার উপর আবার তুমি পেয়েছো শর্ট সিলেবাস এইচএসসি তে। তো এই যে তুমি 2-3 মাসে কামব্যাক করছো, এই সেম ঘটনাটা তুমি চাইলে আবারও ঘটাইতে পারো। সমস্যা হইতেছে আমরা এইচএসসি লাইফটাকে ডিস্ট্রয় করে দিই পোলাপানের মাঝখানে, যে ভাই এই বইটা পড়তে হবে, প্রথমে তপন স্যার পড়বা, ইসাক স্যার পড়বা, গাণিতিক পদার্থ পড়বা, টেস্ট পেপার পড়বা, ম্যাথের 2টা রাইটার পড়তেই হবে, এরকম অনেক একটা ঝামেলা আছে। হ্যাঁ এটা সত্য, তুমি যদি একদম বুয়েট মেডিকেল ঢাবিতে যাইতে চাও এগুলো পড়তে হবে। বাট ঘটনা যেটা ঘটায়, যেই কারণে আমি আমার প্রাইভেট টিউশনে, মানে লিটারালি আমি তোমাকে বলি, আমি আমার টিউশন করায় 1.5 লাখের মতো কামাইতাম মাসে। তুমি বলতে পারো যে ভাই আপনি মনে 15টা টিউশন করাইতেন, না আমি 15টা টিউশন করাইতাম না, আমি 6টা 7টা সর্বোচ্চ 10টা করাইতাম শুরুর দিকে, লাস্টের দিকে 6টা 7টায় চলে আসছিলাম। বাট এই কয়টা টিউশন থেকে আমি 1.5 লাখের মতো ইনকাম করতাম। এবং এইটার কারণ কখনো এইটা না যে আমি ওখানে ডাকাতি করে আসছি। ভাই যাদেরকে পড়াইতে গেছে তাদের হেডাম আমার থেকে অনেক বেশি, আমি ডাকাতি করে টাকা নিতে পারবো না। এবং টিউটরের কোনো অভাব নাই। আমার কাছে পড়তে আসার মেইন একটাই কারণ ছিল যে আমি জিনিসটাকে কম্প্যাক্ট করে দিতাম, যে ভাই তুমি আমার কাছে পড়তেছো, আমি তোমার পড়াবো 1 থেকে 1.5 ঘন্টা। বাট আমি তোমার ধরো আজকে ভেক্টর পড়াইছি, ভেক্টরে তপনে যা আছে, ইসাকে যা আছে, গাণিতিক পদার্থতে যা আছে, টেস্ট পেপারে যা আছে, ইভেন অনেক সময় স্টুডেন্টের ক্যাটাগরি বুঝে তাকে আমি কোশ্চেন ব্যাংক খাওয়াই দিতাম 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে। ফিজিক্যাল ক্লাসে একটু সময় লাগে বেশি, সামনাসামনি থাকে, গল্প গুজব হয়, অনেক স্টোরি শেয়ারিং হয়, বাট অনলাইনে তো হয় না। তো এখন দেখা গেছে আমরা এই সেম কাজ 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে করতে পারি। তো এই কেসের কারণে আমি আমার টিউশন লাইফে এরকম মানে পপুলার ছিলাম, বিশেষ করে যারা মিরপুর 12, 10, 13, 14 মানে আমার এরিয়া যেটা, এখানে মানে আমি যদি কালকেও টিউশন করাতে চাই, আমি তোমার এই মানে আমি অন্য কিছু জানি না, বাট এটা নিয়ে আমি এতটা কনফিডেন্ট এবং আমার রিভিউ এরকম ছিল জাস্ট বিকজ আমি তাদেরকে শর্টে পড়াইতাম, মানে আমার এক খাতায় নোট করা থাকতো, এতটা শর্ট। এই রিভিউগুলো আমার এরকম ছিল যে আলহামদুলিল্লাহ আমি যদি এখন কালকে একটা ব্যাচ দেই, আমি তোমার চোখ বন্ধ করে বলতে পারি 200 স্টুডেন্ট পাবো, 200, মানে উইদাউট এনি প্রমোশন, জাস্ট যে কোনো জায়গায় খুললে। এরকম ক্রেজ ছিল আমার, এবং আমি বিশ্বাস করি আজকে 3 বছর চলে গেছে প্রায়, বা 2 বছর চলে গেছে, এখনো আছে। কারণ আমি আরো ম্যাচিউর হয়েছি, পড়ালেখা ডেভেলপ হয়েছে, আর অনেক কিছু জানছি, অনেক স্কিল শিখছি। আমার অনেকগুলো জুনিয়র ব্যাচ এখন বুয়েটে পড়ে, সো একটা এক্সপেরিয়েন্স হয়েছে। দ্যাটস ওয়াই বলতেছি, এটা আমি আমার নিজের গান গাইতেছি না, আমি তোমার গান গাওয়াইতেছি, যে তোমার গানটা তুমি গাও। তুমিও তো চাইলে এই কন্টেন্ট গুলো না দেখো, তুমি নিজে কম্প্যাক্ট করতে পারো না, তোমার হাতে সময় আছে না। আমি কিন্তু একটা কামব্যাক ভিডিও বানাইছি অলরেডি HSC 25-এর, ওটা তুমি দেখো। কোনো এটা তো একটা বাই দ্য ওয়ে কোর্স এরিয়া, এটা লাগবে না, তুমি নিজে করবা। নিচে ভিডিও দেওয়া আছে কামব্যাকের, ওইখানে আমি প্রত্যেকটা পয়েন্ট বলে দিছি যে কিভাবে পড়লে এই জিনিসটাকে কম্প্যাক্ট করা সম্ভব এবং কিভাবে আমরা 3 মাসে কামব্যাক করতে পারি। নিচে লিংক দেওয়া আছে, ক্লিক করবা, ক্লিক করে ভিডিওটা দেখো। ভাই আল্লাহর দোহাই লাগে, মেজর অ্যাক্সিডেন্ট কেস না হইলে প্লিজ ভাই প্লিজ ইয়ার ড্রপ দিস না ভাই, অনেক কষ্ট পাবো, অনেক কষ্ট পাবা, লাইফে পোষায় উঠতে পারবা না পেইনটা ভাই, লিটারালি পারবা না। আমি আমার আজ পর্যন্ত তুমি যদি বলো আমার কয়টা স্টুডেন্টরা আমি দেখছি ইয়ার ড্রপ দিয়ে ব্যাক আসছে। একটা ছেলেকে আমি অনলাইনে পড়তাম অনেক আগে, মানে মেবি ও হইতেছে HSC 23 ব্যাচ বা 22 ব্যাচ হবে, আমি ভুলেও গেছি, নামও মনে নাই, নাহিদ নাম মনে হয়, আমি শিওর না, পুরা নাম মনে হচ্ছে, যাই হোক নাম না নাই যেহেতু পুরোটা মনে নাই। ও হইতেছে ইয়ার ড্রপ দেওয়ার পরে কামব্যাক করছিল, ঢাবিতে আছে এখন, ঠিক আছে, আমি এতটুকুই জানি, বাট নাম টাম ভুলে গেছে, দেখা সাক্ষাৎ হয় না অনেকদিন। ফ্যাক্টর ইজ দিস ইজ ওয়ান, একটা। বাট আমি আমার স্টুডেন্ট মনে হয় লাইফে পড়াইছি, ব্যাচ ট্যাচ সব কাউন্ট দিলে, অফলাইনের কথা বলতেছি ভাই 200 তো হবে, ঠিক আছে, বিভিন্ন ব্যাচ কাউন্ট করলে, নিজের পার্সোনাল আর বিভিন্ন কোচিং সেন্টারে পড়াইছি, ওগুলো কাউন্ট করতেছে না। তো বললাম যে এতগুলো পাবলিকের মধ্যে ভাই সাকসেসফুল স্টোরি একটা, ঠিক আছে, তাও ও ঢাবিতে কোন রকম করে চান্স পাইছিল, আমার যতটুকু মনে পড়ে যে সিরিয়াল ওয়েটিং থেকে চান্স ছিল, 3-4 হাজারের বাইরে ছিল র্যাঙ্ক। দ্যাট ইজ দ্য স্টোরি। তো এটা খুব টাফ একটা জায়গা,
প্রবাবিলিটির যদি নর্মাল গেমটাও তুমি বুঝো, একটা জিনিস সবসময় মাথায় রাখো, একদম চিরচেনা একটা তোমার দেখাই দেই। আমরা বলি ব্যবসা করতে রিস্ক আছে, ব্যবসায় রিস্ক আছে, কিন্তু ভাই চাকরি কি? চাকরি নাকি রিস্ক নাই। বাট তুমি জানো যে চাকরির মার্কেট কতটা স্যাচুরেটেড? মানুষের থেকে চাকরির পরিমাণ কিন্তু পৃথিবীতে বেশি ভাই, সরি চাকরির থেকে মানুষের পরিমাণ বেশি। এত ওভার স্যাচুরেটেড একটা জায়গার জন্য আমরা আমাদের লাইফের 20টা বছর খাটাই। বাট এমন ব্যবসা আছে, খুব ইউনিক একটা আইডিয়া, হালাল ব্যবসা, ইউনিক আইডিয়া, কেউ করতেছে না, লিটারালি কোনো স্যাচুরেশনই নাই, ফাঁকা ফিল্ড, ওপেন ফিল্ড। তুমি প্রোডাক্ট নামাবা, সার্ভিস ভালো দিবা, বড় লোক, দ্যাটস ইট। ওইখানে আমরা যাই না, আমরা যাই এখানে। একটা কথা প্রচলিত আছে যে তুমি যদি একটা বানরকে 50 কোটি টাকা দাও আর 50 কেজি কলা দাও, ও সবসময় 50 কেজি কলাই নিবে। আমাদের এই জায়গাটাতে তোমার আমি একটু মাথায় দিয়ে গেলাম যে দেখো, আমরা কিন্তু হিসাব বুঝি না, বাঙালির কনটেক্সটে যায়ও না, ও কিন্তু স্যাচুরেশনের কনসেপ্টে বুঝে না। প্রথম কথা, একটা জিনিসের স্যাচুরেটেড যদি না থাকে, একটা জিনিস যদি স্যাচুরেটেড না হয়, ওটার এক্সিস্টেন্সই নেই। ওই জিনিসটা এক্সিস্ট করে দেখাই ওটার স্যাচুরেশন আছে, এটা মানুষ চায় দেখে স্যাচুরেশন আছে, ওখানে যায়, ঠিক আছে। কিন্তু আমরা যখন বলি যে ভাই ব্যবসা সেফ না চাকরি সেফ, ভাই কেমনে? তুমি প্রথমত চাকরি পাবা, ওই চাকরি পেতে 10 লাখ টাকা দেওয়া লাগে, 10 লাখ টাকা দিয়ে ভাই আমাকে 10 লাখ না, আমি 1 লাখ টাকা দিয়ে ব্যবসা দাঁড় করা যেতে পারবো, ঠিক আছে। জাস্ট এতটুকু ছোট্ট একটা ব্রেন থাকলে আমি তো ভাই গাধা গরু, আমার থেকেও মানে অনেক বেটার লোক আছে 1 লাখ টাকার 1 কোটি বানাইতে পারবে, ঠিক আছে, হালাল ব্যবসা কইরা। তো ফ্যাক্টরিজ আমরা এটারে বলি রিস্কি, এটারে বলি সেফ, বাট দিস ইজ নট সেফ ভাই। সেফ এইটা সেফ। তোমার যদি কালকে তোমার কোম্পানি থেকে লাথি দিয়ে বের করে দেয়, আমার বাপের কথা বলে, আমার বাপ হচ্ছে প্রাইভেট জব করে, ওনাকে যদি কালকে রিজাইন করতে বলে, ওনার হাতে একটা সিঙ্গেল অপশন আছে, কারণ আমি যে কয়টা আর্নিং সোর্স থেকে কাজ করি, আমার কে এসে রিজাইন দেবে ভাই? কোন শালায় রিজাইন দেওয়া হবে? আসলে আমি তো বস, আমি উল্টারো মানুষের রিজাইন দেওয়াবো। আমরা কিন্তু কনসেপ্ট বুঝি না, কনটেক্সট বুঝি না। সো তুমি যে ইয়ার ড্রপের 1 বছর নিয়ে, মানে 1 বছর প্লাস পাবা, এটা নিয়ে তুমি লাফাইতেছো, আর এখানে তোমার আছে 3 মাস, তুমি কিন্তু ওই 1 বছর থেকেও 3 মাস পাবা, কিন্তু 3 মাস তুমি থাকবা কিরকম? 3 মাস তুমি থাকবা ডিপ্রেসড, পথ হারা, ফ্রেন্ড সার্কেল সব উপরে চলে গেছে, ভার্সিটিতে গেছে, এখানে তো কই নাই। ভার্সিটিতে যায় যখন প্রথমে 1-1 এর ছবি তুলবে বুয়েট ক্যাম্পাসের সামনে, মেডিকেল ক্যাম্পাসের সামনে, লিটারালি সুইসাইডাল পেইন আসবে মাথার মধ্যে। আমি চিনি পাবলিক ভাই, তোমার কাছে যাই মনে হোক না কেন, এই কষ্টটা তুমি পাবা, এতগুলা প্যারা ডিপ্রেশনের মধ্যে পড়বা। আর এই 3 মাসের সময় তুমি থাকবা হাংরি, তুমি থাকবা মোটিভেটেড, তুমি থাকবা ডিসিপ্লিনড, এন্ড তোমার একটা অ্যাকচুয়াল রোড ম্যাপ থাকবে। সো ডু নট গিভ আ ইয়ার ড্রপ, ডু নট গিভ আ ইয়ার ড্রপ। ইউ উড ভাই লিটারালি গেট ডিপ্রেসড, এটা তোমার আরো নষ্ট করবে। কামব্যাক ভিডিও নিচে দেওয়া আছে, ক্লিক ইট, কামব্যাক ভিডিও দেখো। আমি কামব্যাকটা ভালো স্টুডেন্টের জন্য বানাই না, আমি কখনো ভালো স্টুডেন্টের জন্য কাজ করি না। আমার মেইন মেজরিটি টার্গেট হচ্ছে তোমরা, আমি তোমাদেরকে নিয়ে কাজ করতে চাই। কারণ আমি অনেক স্টুডেন্ট পড়ায় দেখছি, ভালো স্টুডেন্ট পড়ায় যা মজা, তার থেকে খারাপ স্টুডেন্ট পড়ায় মজা। কারণ ভালো স্টুডেন্ট এমনিই ভালো করে, ওরা আমি না পড়াইলেও ভালো করে। বাট একটা খারাপ ছেলে যে পড়ালেখা ঠিক মতো করতে পারে না, ওকে যদি একটা জায়গায় নিতে পারে ভাই, দিস ইজ দ্য ক্রেডিট, দিস ইজ দ্য আলটিমেট ক্রেডিট। সো গিভ ইট ইউর অল, ওয়াচ দ্য ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে।